আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এসএসসি এর যে বায়োলজি বইটা আছে, সেই বায়োলজির আমরা চ্যাপ্টার 2 এর কিছু টপিকস নিয়ে আজকে আলোচনা করব। কালকে গ্রুপে পোস্ট করছিলাম যে ঠিক সকাল 10টার দিকে আমরা শুরু করব আমাদের ক্লাস ইনশাল্লাহ। সেই অনুযায়ী আজকে শুরু করা। তে প্রথমে আমরা দেখি প্রথমে চ্যাপ্টার 2তে কি আছে। চ্যাপ্টার 2 হচ্ছে জীবকোষ ও টিস্যু সম্পর্কিত। এই জীবকোষ ও টিস্যু সম্পর্কিততে সেই জীবকোষ ও টিস্যুর আমরা প্রত্যেকটি বিষয় পড়ব। এই চ্যাপ্টারটাকে আমরা প্রধানত 3টি ভাগে ভাগ করতে পারি। এই চ্যাপ্টারটাকে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি? তাহলে দ্বিতীয় অধ্যায়কে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। অধ্যায়ের অংশ 3টি বলতে পারি। সেটা কি কি? এই 1 নম্বর অংশ হচ্ছে, প্রথমে 1 নম্বর অংশটি কি? 1 নম্বর অংশটি হচ্ছে, আপনারা কে কে দেখছেন একটু জানাইলে ভালো হইতো। আচ্ছা, তাহলে একটু জানাইলে ভালো হইতো। একটু থামেন, আমি শেয়ার করে দিই। এখানে দেখা যাচ্ছে না তো। আচ্ছা, যাই হোক, আমরা একটু শুরু করে দিই তাহলে। আচ্ছা, তাহলে এই দ্বিতীয় অধ্যায়ের অংশ হচ্ছে 3টি। দেখতেছি অনেকে সালাম দিছেন, অনেকে তানভীর আহমেদ সজীব সালাম দিছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আশা করি ভালো আছো। আচ্ছা, তাহলে এই অধ্যায়ের হচ্ছে অংশ 3টা। সেই 3টা অংশ কি কি দেখেন, আমরা এই 3টা অংশকে এইভাবে লিখতে পারি। প্রথমে হচ্ছে কোষ সম্পর্কে আমরা পড়ব। এই অধ্যায়ে কিন্তু প্রথমে কোষ সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেই কোষগুলো কি কি? সেই কোষ হচ্ছে জীবকোষ, আবার সেই কোষ হচ্ছে কি? উদ্ভিদ কোষ। তাহলে এখানে কি কি সম্পর্কে কথা বলা হয়েছে? কোষ সম্পর্কে। কোষ এক কথায় বলতে উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, দুইটা সম্পর্কিতই এখানে আলোচনা করা হয়েছে। এরপরে আলোচনা করা হয়েছে হচ্ছে উদ্ভিদ টিস্যু, এরপরে আলোচনা করা হয়েছে প্রাণী টিস্যু। তো এই 3টা পার্টে কিন্তু আমরা এই চ্যাপ্টারটা পড়ব। তো এইখান থেকে প্রত্যেকবারই প্রশ্ন আসে আলহামদুলিল্লাহ। তে আপনারা যদি ভালো করতে চান তাহলে এই বিষয়গুলো একটু ভালো করে পড়তে হবে। যে কোষ সম্পর্কে প্রথমে হচ্ছে কোষের ডিটেলস আমরা পড়বো, তারপরে হচ্ছে উদ্ভিদ টিস্যু সম্পর্কে পড়বো, তৃতীয়তে আমরা পড়বো হচ্ছে প্রাণী টিস্যু সম্পর্কিত। প্রাণী টিস্যু বলতে যে জীবের, অর্থাৎ জীব বলতে কি মানুষ বা বিভিন্ন ধরনের প্রাণীর যে টিস্যুগুলো সেগুলো সম্পর্কে পড়বো। আর আমরা দ্বিতীয়তে কোষের পরে যেটা পড়বো সেটা হচ্ছে উদ্ভিদ টিস্যু। আচ্ছা, প্রথমে আমরা যে জিনিসটা লিখবো সেটা একটু মনোযোগ সহকারে দেখেন, যেই দেখতেছেন না কেন একটু ভালো করে দেখেন। এইখানে আমাদেরকে যে ধারাবাহিকতাটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, একটা কোষ, অনেকগুলো কোষ মিলে কিন্তু একটা টিস্যু গঠিত হয়। খুবই ইম্পর্টেন্ট, এই বিষয়টা মনে রাখতে হবে। অনেকগুলো কোষ মিলে কিন্তু টিস্যু গঠিত হয়। আবার বলতেছি, অনেকগুলো কোষ মিলে টিস্যু গঠিত হয়, আবার অনেকগুলো টিস্যু মিলে গঠিত হয় হচ্ছে অঙ্গ, অনেকগুলা অঙ্গ মিলে গঠিত হয় হচ্ছে কোষ, টিস্যু, অঙ্গতন্ত্র, দেহ। হ্যাঁ, তাহলে অনেকগুলো কোষ মিলে তারপরে টিস্যু গঠিত হচ্ছে, অনেকগুলো টিস্যু মিলে একটা অঙ্গ গঠিত হচ্ছে, অনেকগুলো অঙ্গ মিলে একটা কি গঠিত হচ্ছে? অঙ্গতন্ত্র। অনেকগুলো তন্ত্র গঠিত হচ্ছে, অনেকগুলো তন্ত্র মিলে কি গঠিত হচ্ছে? একটা দেহ গঠিত হচ্ছে। দেহ মানে কি? দেহ মানে হচ্ছে শরীর। এই যে আমাদের শরীর, মানব দেহ, এক কথায় কি বলতে পারি? মানব দেহ। আচ্ছা, তাহলে মানব মানে আশা করি সবাই জানেন যে মানব মানে হচ্ছে মানুষ। সব কিছু যেহেতু আমরা বলছি যে ডিটেলসে পড়বো, সেহেতু ওয়ার্ডগুলো ভেঙে দেওয়া হবে ইনশাল্লাহ। তো এইখানে মানব মানে হচ্ছে মানুষ, মানুষের দেহ, ঠিক আছে? বা শুধু মানুষের দেহ না, এখানে অন্যান্য যে প্রাণীগুলো আছে তাদেরও কিন্তু এই একই ধারাবাহিকতা মেনটেন করা হয়। যে ধারাবাহিকতাটা ভালো করে আবার বলতেছি, রিপিট করি। অনেকগুলো কোষ মিলে একটা টিস্যু গঠিত হয়, অনেকগুলো টিস্যু মিলে একটা অঙ্গ গঠিত হয়, অনেকগুলো অঙ্গ মিলে একটা তন্ত্র গঠিত হয়, অনেকগুলো তন্ত্র মিলে একটা দেহ গঠিত হয়। যেটা আমরা আমরা আমাদের দেহ কিন্তু দেখতে পাই। এই যে দেখতে পাচ্ছেন আমার হাত, তাহলে এইখানে অনেকগুলা কি আছে? অনেকগুলো অবশ্যই টিস্যু আছে, ঠিক আছে? যেহেতু এটা একটা অঙ্গ, আবার এখানে অনেকগুলো টিস্যু আছে, অনেকগুলো তন্ত্র আছে। আচ্ছা, তাহলে কোষ সম্পর্কে আশা করি জানেন, টিস্যু সম্পর্কেও জানেন, অঙ্গ সম্পর্কেও জানেন। তন্ত্র কি? আচ্ছা, তন্ত্র হচ্ছে এই যে আপনারা এই কথাটা শুনে থাকবেন যে রক্ত সংবহন তন্ত্র,
রক্ত সংবহন তন্ত্র, তাহলে দেখুন তন্ত্র কথা আছে। তারপর হচ্ছে শ্বসনতন্ত্র, শ্বসনতন্ত্র, ঠিক আছে। তাহলে পরিপাকতন্ত্র, পরিপাকতন্ত্র, তাহলে দেখুন সবগুলো শেষে কি আছে, তন্ত্র, অর্থাৎ এগুলো এক একটা করে কাজ করে কিন্তু, যেরকম হচ্ছে রক্ত সংবহন তন্ত্র রক্তের কাজ করে, রক্ত কিভাবে আমাদের দেহে পরিবাহিত হচ্ছে সেটাতে কাজ করে। শ্বসনতন্ত্র আমাদের দেহে হচ্ছে শ্বাসকার্যে, আমাদের দেহে সারা দেহে অক্সিজেন পরিবহনে কাজ করে। পরিপাকতন্ত্র এটা আমাদের সারা দেহে যে আমরা যে খাদ্যটা খাই সেটাকে জারিত করে, ভেঙে তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের খাদ্যসারে পরিণত করে, অর্থাৎ দেহের পুষ্টি নিশ্চিত করে এক কথায় পরিপাকতন্ত্র। তাহলে দেখুন তন্ত্র বিষয়টা আশা করি যে বুঝতে পারছেন। আচ্ছা, এখন তাহলে আমরা চ্যাপ্টারটার ভিতরে প্রবেশ করি। আচ্ছা, তাহলে আমরা A to Z পড়বো ইনশাল্লাহ। এই যে এখানে হচ্ছে আমি যেটা দেখালাম সেই ধারাটা আমার বইয়েও লেখা আছে। তাহলে প্রথমে আমাদেরকে যে সংজ্ঞাটা পড়তে হবে সেটা হচ্ছে কোষ কাকে বলে। এই কোষটা কিন্তু আসে, কোষ কাকে বলে। আচ্ছা, আপনারা এখানে অনেক বড় একটা সংখ্যা দেখতেছেন, কিন্তু কোষের একটা শর্ট সংজ্ঞা আছে, সেটা হচ্ছে জীবদেহের গঠন ও এককে হচ্ছে কোষ, ঠিক আছে। আচ্ছা, আমরা এইটাও লিখে দিয়ে আসতে পারি পরীক্ষায়, কোষ কি যদি আসে। আচ্ছা, তাহলে এত শর্ট প্রশ্ন আসবে না অবশ্য। আচ্ছা, তাহলে দেখি লোয়ি এবং সিকে বিস, এরা হচ্ছে দুইজন বিজ্ঞানী। লোয়ি এবং সিকে বিস 1969 সালে বৈষম্যভেদ্য পদ্মা, আচ্ছা বৈষম্যভেদ্য পদ্মা কি, বা সিলেক্টিভলি প্রিমেবল, সিলেক্টিভলি হ্যাঁ প্রিমেবল, তাহলে এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে যে বৈষম্যভেদ্য পদ্মা, বৈষম্যভেদ্য পদ্মা হচ্ছে এমন একটি পর্দা যেই পর্দার ভিতর দিয়ে মনে করেন যে এইখানে হচ্ছে আপনার শরবত, মনে করেন যে চিনির শরবত আছে, তাহলে এখানে কিসে আছে, চিনির শরবত, এই চিনির শরবত আছে। এখন কি হবে, দেখুন এখানে চিনির শরবত আছে কিন্তু, তাহলে এখানে চিনির শরবত আছে কিন্তু এখানে হচ্ছে একটা পর্দা আছে, এই পর্দা দিয়ে আমাদের পানি, এই শরবতের সঙ্গে অবশ্যই পানি তো আছেই, যেহেতু শরবত তাহলে শরবতের সঙ্গে তো অবশ্যই পানি থাকবে, শুধু তো চিনি দিয়ে আর কখনো শরবত তৈরি করা হয় না, তো পানি তো এখানে লাগবে। তাহলে দেখুন এই সিলেক্টিভলি প্রেমেবল বা বৈষম্যবদ্ধ পদ্মা হচ্ছে এমন একটি পদ্মা, এখানে মনে করুন যে চিনির শরবত আছে, তাহলে এই চিনির শরবতের মধ্যে চিনি এইখানে পড়ে থাকবে, চিনি এইখানে পড়ে থাকবে, এটা মানে হচ্ছে পড়ে থাকা বা নিচে জমে থাকা। আর আমাদের এই পাশ দিয়ে হচ্ছে পানিটা চলে যাবে, এই পাশ দিয়ে কী হবে, এই পাশ দিয়ে পানিটা এই পাশে চলে আসলো, পানিটা এই পদ্মার এই পাশে চলে আসলো, তো এটাকে বলা হচ্ছে সিলেক্টিভলি প্রেমেবল, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারছেন। তো দেখুন 1969 সালে বৈষম্যভেদ্য পদ্মা দিয়ে আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক, মানে জীবজ মানে হচ্ছে জীবনের ক্রিয়াকলাপ, অর্থাৎ জীবনের ক্রিয়াকলাপ বলতে হচ্ছে জীবনের কাজকর্মের একক, যা অন্য সজীব, সজীব মানে হচ্ছে সতেজ, সজীব মানে সতেজ, আবার বলতেছি অন্য সতেজ মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এমন সত্তাকে তারা কোষ বলছিলেন। তো এখানে আবার একটু রিপিট করি, জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়া নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এমন সত্তাকে কোষ বলেছেন। তো এইখানে বিষয়টা হচ্ছে যে এইরকম একটা কোষ, এরকম একটা কোষ, এটা কিন্তু সজীব হবে মানে সতেজ হবে এবং এটার কোনো সাহায্য লাগবে না, ঠিক সেমভাবে এর প্রতিরূপ আরেকটি কোষ সে তৈরি করে ফেলবে বা অসংখ্য কোষ তৈরি করে ফেলবে। তো এইটাকেই বলা হচ্ছে কি, কোষ, ঠিক আছে। ওই সংজ্ঞাটাই ওনারা দিয়েছেন যে জীবজ ক্রিয়াকলাপের একক, অর্থাৎ জীবনের কাজকর্মের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়া নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এমন সত্তাকে কোষ বলেছেন। আশা করি এই বিষয়টা ক্লিয়ার, এই সংজ্ঞাটা আপনাদেরকে মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে কোষের প্রকারভেদ, তাহলে সকল জীবকোষ একরকম নয় কিন্তু। আচ্ছা, সকল জীবকোষ একরকম কেন নয়, কারণ আমাদের দেহে যে কোষগুলো আছে সেই কোষগুলো কি ভেড়ার দেহ পাবেন, কখনোই না। আবার উটের দেহে কি পাবেন ওই রকম না। আবার কুকুরের দেহে কি আমাদের কোষগুলোই কি তার কুকুরের দেহ আছে না, তাহলে তো কুকুরের মতো আমাদের দেহ হয়ে যেত বা আমাদের দেহের মতো কুকুরের দেহ হয়ে যেত, তাই না কি। আচ্ছা, এদের মধ্যে কি বলা হয়েছে, এদের মধ্যে গঠনগত পার্থক্য যেমন আছে তেমনই আছে হচ্ছে আকৃতি, আবার কাজের পার্থক্য আছে। তাহলে কাজের পার্থক্য আছে, আবার কি আছে এখানে, আকৃতির পার্থক্য আছে। দেখুন আমাদের দেহে যে কোষগুলো আছে সেগুলো কিন্তু বেশি পরিমাণ হচ্ছে, আমাদের দেহে যে লোমগুলো আছে সেগুলো কিন্তু বেশি পরিমাণে দেয় না, কিন্তু ভেড়ার দেহে দেখুন যে কোষগুলো আছে সেগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে লোম বের হয়। এই যে এইখানে সেই বিষয়টাই বলা হয়েছে যে এদের মধ্যে গঠনগত পার্থক্য যেমন আছে তেমনই আছে কিন্তু আকৃতি ও কাজের পার্থক্য, ঠিক আছে। আশা করি এই লাইনটা বুঝতে পারছেন। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই ধরনের হয়ে থাকে, নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ কয় ধরনের হয়ে থাকে, দুই ধরনের, একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। তো এইগুলো আমরা যেভাবে পড়বো দেখি, তাই লেখা আমাদের মনে রাখতে হবে নিউক্লিয়াসের ভিত্তিতে,
নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই ধরনের, সেই দু ধরনের কি কোষ হচ্ছে দু ধরনের। আচ্ছা, একটা হচ্ছে খুব মনোযোগ সহকারে দেখুন এই জায়গাটা, একটা হচ্ছে আদি কোষ বা এটার আরো একটা নাম আছে প্রাককেন্দ্রিক কোষ। প্রাককেন্দ্রিক কোষ, এখানে আমরা আরো একটা নাম লিখতে পারি, সেটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল। ইংলিশ নামগুলো আমাদেরকে অবশ্যই মাস্ট মনে রাখতেই হবে। যদি মনে রাখতে পারেন তাহলে আপনাদের বায়োলজি ইজি লাগবে ইনশাল্লাহ। কারণ কি অনেক জায়গায় আমাদের এই যে এই ইংলিশ ওয়ার্ডগুলো বাংলাতে উচ্চারণ করে দেওয়া থাকে, যেরকম হচ্ছে আপনারা দেখবেন যে অনেক জায়গায় লেখা থাকে হচ্ছে প্লাজমা মেমব্রেন। এটা কিন্তু এই যে আমরা ইংলিশটা দেখেন লিখতেছি প্লাজমা মেমব্রেন, এই যে এইটার যে উচ্চারণটা সেটাই কিন্তু আমরা বাংলায় লিখে থাকি বায়োলজিতে। তো এই যে এটার অর্থ যদি আমরা জানি তাহলে কিন্তু এটার অর্থ পাওয়া যাবে, কিন্তু আমাদের যেটা সমস্যা আমরা এইটাই হচ্ছে একদম কানার মতো মুখস্থ করতে থাকি, এই জন্য আমাদের বায়োলজি খুবই কঠিন লাগে। তো দেখুন প্লাজমা মানে কি, মেমব্রেন মানে কি, এগুলো সম্পর্কে আমি আলাদা আলাদা করে পড়াবো ইনশাল্লাহ, তো ভালো করে দেখতেই থাকুন। আচ্ছা, তাহলে আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ বা প্রোক্যারিওটিক সেল, তারপরে হচ্ছে এইদিকে আমাদের মনে রাখতে হবে প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ বা এখানে আমাদেরকে মনে রাখতে হবে ইউক্যারিওটিক সেল। আচ্ছা, তাহলে এগুলো আমরা প্রথমে ভাঙিয়ে এখানে দেখি। আদি কোষ। আচ্ছা, তাহলে আদি মানে কি, আদি মানে প্রথম, কোষ মানে কোষ, তাহলে আদি মানে কি দাঁড়ালো আমাদের প্রথম। আচ্ছা, এই প্রথমকেও কিন্তু আমরা এইরকম করে লিখতে পারি প্রাককেন্দ্রিক, প্রাক বলতে পারি না, তাহলে আদি মানে হচ্ছে প্রথম, এই প্রথমকে আমরা প্রাকও বলতে পারি। আচ্ছা, তাহলে এইটা মনে রাখবেন যে বায়োলজিতে প্রো মিনস হচ্ছে প্রথম, প্রাক, আদি, এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, আবার এইদিকে তাহলে প্রো গেল, এখন ক্যারিওটিক কথাটা কোথা থেকে আসছে, ক্যারিওটিক কথাটা আসছে হচ্ছে ক্যারিয়ন শব্দ থেকে। কোথায় থেকে, ক্যারিওন শব্দ। ক্যারিয়ন অর্থ কি, ক্যারিয়ন অর্থ হচ্ছে নিউক্লিয়াস। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে বলা হয়েছে প্রো আবার ক্যারিওটিক কথাটা কোথায় থেকে আসে, ক্যারিয়ন শব্দ থেকে। ক্যারিয়ন মানে কি, ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে কি দাঁড়াইলো যে নিউক্লিয়াস, ভালো করে দেখুন নিউক্লিয়াস, ঠিক আছে, নিউক্লিয়াস। আর এখানে আমরা দেখতেছি প্রো মানে প্রথম, অর্থাৎ এইখানে এই দুইটা কথা আমরা যদি যোগ করি, এখানে যদি আমরা এই দুইটা কথা যোগ করি তাহলে পাবো হচ্ছে নিউক্লিয়াস সৃষ্টির পূর্ব অবস্থা। ও এখানে আরেকটা কথা লিখি, আদি বা পূর্ব বলতে পারেন আপনারা, কোনো সমস্যা নেই। তাহলে দেখুন এখানে হচ্ছে নিউক্লিয়াস সৃষ্টির পূর্বের অবস্থা, এখানে কি দ্বারা বোঝাচ্ছে, এটা হচ্ছে নিউক্লিয়াস সৃষ্টি কেমন লাগতেছে, এখানে গঠিত কথাটা লিখি, নিউক্লিয়াস গঠিত হওয়ার পূর্ব অবস্থা। বুঝতে পারছেন? তাহলে আদি কোষ বলতে এমন একটা কোষ আছে, সাপোজ এইটা কোষ, এই কোষটাতে নিউক্লিয়াস হয়নি, এই নিউক্লিয়াস সৃষ্টির বা গঠিত হওয়ার পূর্বের অবস্থা, এটাকে বলা হচ্ছে আদি কোষ বা প্রোক্যারিওটিক সেল বা প্রাককেন্দ্রিক কোষ। আশা করি এই জায়গাটা বুঝতে পারছেন। এখন আমরা যাব হচ্ছে কি, আদি কোষ আমাদের ক্লিয়ার হয়ে গেল, এখন যাব হচ্ছে প্রকৃত মানে কি বোঝাচ্ছে, প্রকৃত কোষ, প্রকৃত মানে হচ্ছে আসল বা ভালো, এরকম বোঝাচ্ছে না। আচ্ছা, তো দেখুন এখানে সুকেন্দ্রিক
কেন্দ্রিক কোষ। আচ্ছা, তাহলে এটাকে আমরা কি বলছি? ইউক্যারিওটিক। ইউ, আচ্ছা, ইউ মানে কি সেটা লিখে দিই। ইউ মানে হচ্ছে গুড। ইউ মানে হচ্ছে গুড, আর গুড মানে তো জানেন যে ভালো। আচ্ছা, যেরকম হচ্ছে ভালোকে আমরা কি দ্বারা প্রকাশ করি? বাংলা ব্যাকরণ যদি ভালো করে পড়ে থাকেন ইনশাল্লাহ বুঝবেন যে ভালোকে আমরা সু দ্বারাও কিন্তু বলে থাকি। যে এরকম হচ্ছে দেখুন যে এইখানে কি বলবো যে খবর, ঠিক আছে, খবর, এটাকে যদি আপনি বলেন যে সুখবর, সুখবর মানে কি? খবর হচ্ছে এখানে খারাপ খবরও বুঝাইতে পারে, ভালো খবরও বুঝাইতে পারে, কিন্তু যখন আপনি সুখবর কথাটা বলবেন তখন কিন্তু নির্দিষ্ট করে বোঝা যাচ্ছে যে এখানে আপনি ভালো খবরের কথা বলছেন, তাই না? তাহলে এই সু মানে হচ্ছে গুডকে বোঝাচ্ছে ভালো। আবার এইটাকে আমরা ইংলিশে হচ্ছে মানে বায়োলজির ভাষায় আমাদেরকে মনে রাখতে হবে ইউ। ইউ মানে হচ্ছে গুড, ভালো, সু, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন সু বুঝলাম আমরা, এই জায়গাটা ক্লিয়ার আশা করি। একটু অনেকক্ষণ থেকে দেখা হয়নি, আপনাদের মেসেজগুলো দেখা হয়নি অবশ্য। আচ্ছা, তাহলে দেখুন আশা করি যে এই জায়গাটা বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে ইউ মানে কি দাঁড়াইলো? ইউ মানে হচ্ছে গুড, ভালো, সু বুঝাইলো, ঠিক আছে? তাহলে ইউ ক্যারিওটিক, ক্যারিওটিক কথাটার অর্থ আমি আপনাদেরকে বলছি যে ক্যারিওটিক মানে হচ্ছে ক্যারিওটিক মানে হচ্ছে ক্যারিয়ন কথাটা থেকে আসে, ক্যারিয়ন। ক্যারিয়ন শব্দের অর্থ হচ্ছে কি? নিউক্লিয়াস। আশা করি এই জায়গাটা বুঝতে পারছেন। তাহলে এখানে কি দাঁড়াইলো? সুগঠিত নিউক্লিয়াস। তাহলে যে কোষে সুগঠিত নিউক্লিয়াস আছে সেটাকে আমরা বলবো হচ্ছে প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ, ঠিক আছে? তাহলে আবার বলতেছি, যে কোষে আমাদের নিউক্লিয়াস আছে তাকে আমরা বলবো সুগঠিত নিউক্লিয়াস যুক্ত কোষ বা প্রাককেন্দ্রিক কোষ বা সুকেন্দ্রিক কোষ বা ইউক্যারিওটিক সেল বা প্রকৃত কোষ। তাহলে আমাদের এই বিষয়গুলো এখন মনে রাখতে হবে যে আদি কোষ, প্রকৃত কোষ কি। আচ্ছা, এগুলো সংজ্ঞাগুলো আপনাদের দেওয়া আছে বইয়ে। আচ্ছা, আমরা এখন এখানে কিছু জিনিস দেখব, সেটা হচ্ছে এখানে পার্থক্য দেখব কিছু। আচ্ছা, দেখুন এইখানে আমরা কি দেখতে পাচ্ছি? এই কোষটা হচ্ছে কি ফাঁকা, এখানে কোনো নিউক্লিয়াস নাই। যেহেতু এখানে কোনো নিউক্লিয়াস নাই তাহলে এখানে মাইটোকন্ড্রিয়াও থাকবে না, এখানে কোনো ডিএনএ, আরএনএ এগুলোও থাকবে না। তাহলে আমরা এখান থেকে যদি পার্থক্য আসে, পরীক্ষায় অনেক সময় পার্থক্য আসে, তাহলে আমরা কিভাবে লিখব যে আদি কোষে কোনো নিউক্লিয়াস থাকে না? তাহলে এখানে কি লিখব আমরা? কারণ এখানে তো বোঝাই যাচ্ছে যে নিউক্লিয়াস গঠিত হওয়ার পূর্ব অবস্থা, তার মানে নিউক্লিয়াস গঠিত হয়নি। আর আমরা জানি কিন্তু নিউক্লিয়াসের ভিতরে, এই যে মনে করেন যে এটা একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ভিতরে কিন্তু নিউক্লিওলাস থাকে, তারপর হচ্ছে ক্রোমোজোম থাকে। এই নিউক্লিয়াসের ভিতরে কি কি থাকে? নিউক্লিওলাস, ক্রোমোজোম, তারপরে হচ্ছে নিউক্লিওপ্লাজম, ঠিক আছে? তাহলে এগুলার কোনো কিছু এখানে থাকবে না। আমরা এখানে এক কথায় লিখে দিব যে এইখানে নিউক্লিওলাস থাকে না, তারপরে নিউক্লিওপ্লাজম থাকে না, প্লাজম মানে কি সেটা বলতেছি, প্লাজম থাকে না, ঠিক আছে? বা ক্রোমোজোম, এখানে আমরা কি লিখব? ক্রোমোজোমও থাকে না। আচ্ছা, প্লাজম মানে হচ্ছে তরল পদার্থ, প্লাজম অর্থ তরল পদার্থ। অর্থাৎ এখানে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে কি, প্লাজম অর্থ তরল পদার্থ। তার মানে কি নিউক্লিওপ্লাজম, অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে যে তরল পদার্থগুলো আছে সেগুলোকে আমরা বলবো নিউক্লিওপ্লাজম। আশা করি এতটুকু জায়গায় বুঝতে পারছেন। এরপরে আমরা এখানে যেটা লিখবো, তাহলে দেখুন এখানে যেহেতু ক্রোমোজোম থাকতেছে না, তাহলে আমরা এখানে কি বলবো? এখানে আমরা বলবো যে তাহলে এইখানে আমাদের মাইটোকন্ড্রিয়া থাকে না। আমি আগেই বলছি যে এই কোষে তাহলে মাইটোকন্ড্রিয়াও থাকবে না, মাইটোকন্ড্রিয়া এগুলো কোনো কিছুই থাকবে না। আশা করি বুঝতে পারছেন। কিন্তু এই কোষে যায় সবগুলাই থাকবে, ঠিক আছে? তাহলে আমাদের এতটুকুই আজকের এইখানে থাকবে। এর পরবর্তীতে আমরা যেগুলো পড়বো সেগুলো হচ্ছে দেহকোষ বা সোমেটিক সেল, এটা সম্পর্কে পড়বো। আর একটা হচ্ছে কি জনন কোষ বা গ্যামেটিক সেল। আচ্ছা,
আজকে একটু বুঝাই দিই, যেহেতু এতটুকু ধরছি বুঝাই দিই। তাহলে সমেটিক সেল এগুলো কিসের ভিত্তিতে? এগুলো হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে কাজের ভিত্তিতে। প্রকৃত কোষ হচ্ছে দুই ধরনের, এগুলো হচ্ছে কি প্রকৃত কোষ, এগুলা প্রকৃত কোষ, ঠিক আছে? এগুলো প্রকৃত কোষ, এবং এই প্রকৃত কোষগুলো কিসের ভিত্তিতে নেওয়া হয়েছে? কাজের ভিত্তিতে। কিসের ভিত্তিতে ভাই? কাজের ভিত্তিতে। আচ্ছা, তো যদি আমরা ভালো করে দেখি, এদিকে হচ্ছে দেহ কোষ বা সোমেটিক সেল, আর এইদিকে হচ্ছে জনন কোষ বা গ্যামেটিক সেল। আচ্ছা, তো এখানে ভালো করে লক্ষ্য করুন, আমি ইংলিশগুলো লিখছি, আমি বারবার বলতেছি ইংলিশগুলো পড়তে হবে মাস্ট। আচ্ছা, তাহলে এখানে সমেট মানে হচ্ছে দেহ, সমেট মানে দেহ, বায়োলজির ভাষায় এগুলো মনে রাখতে হবে। সেল মানে হচ্ছে কোষ, সেল মিন কোষ। এদিকে হচ্ছে গ্যামেট, গ্যামেট মনে রাখবেন, গ্যামেট কার হয় আমরা শুনে রাখছি অবশ্যই, যে পুং গ্যামেট, স্ত্রী গ্যামেট, এই কথাগুলো শুনছি না? পুং গ্যামেট, পুং গ্যামেট, স্ত্রী গ্যামেট। তাহলে দেখুন দেখি, পুং গ্যামেট স্ত্রী গ্যামেট বলতিছে, তাহলে এই যে পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট মিলিত হয়ে কি হয়? জাইগোট হয়। আর জাইগোট হয়ে কি হয়? মানে এক কথায় এখানে আমরা লিখবো জনন কোষ সৃষ্টি করতেছে। তাহলে এই দুটাই কি? জনন কোষ। এই দুটা কি? জনন কোষ। আর জাইগোট টাইগোট যা আছে এগুলো সম্পর্কে আমি একটু পরেই বলতেছি, সমস্যা নেই। তাহলে দেখুন, এই যে স্ত্রী গ্যামেট পুং গ্যামেটের কথাটা লিখছি, এগুলো হচ্ছে জনন কোষ এক ধরনের। আচ্ছা, এখানে লিখেই দিই, এই দুটা যেহেতু মিলিতকরণ করেই দিছি, তাহলে আমরা এখানে বলতে পারি এটাকে বলা হচ্ছে জাইগোট তৈরি হবে, জাইগোট। আচ্ছা, এই জাইগোট তৈরি হওয়ার পরেই, জাইগোট তৈরি হওয়ার পরেই কি হচ্ছে? তাহলে জাইগোট তৈরি হওয়ার পরে আমরা এখানে লিখতে পারি হচ্ছে একটা ভ্রূণ তৈরি হবে, আর সেই ভ্রূণটাই হচ্ছে বড় হয়ে মানব শিশুতে পরিণত হবে, মানব শিশু। আচ্ছা, তাহলে স্ত্রী গ্যামেট কোথায় থেকে নিঃসৃত হবে? এটা হচ্ছে গার্লস থেকে। কি থেকে? গার্লস। পুং গ্যামেট কোথায় থেকে? এটা হচ্ছে বয়েস। এই দুইটা একসঙ্গে মিলিত হয়ে জাইগোট সৃষ্টি হচ্ছে, অর্থাৎ নারী পুরুষের মিলনে যে একটা জাইগোট সৃষ্টি হয়, সেই জাইগোট থেকে পরবর্তীতে ভ্রূণ হয়, তারপর হচ্ছে মানব শিশু। তো আমাদেরকে এখানে যে বিষয়টা আমি মনে রাখতে বলি সবাইকে, সেটা হচ্ছে আমাদেরকে এখানে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা মনে রাখতে হবে, সেটা হলো এই যে এতটুকু অংশ, এখানে মাইটোসিস বিভাজন ঘটে থাকে। কোন বিভাজন? মাইটোসিস কোষ বিভাজন ঘটে থাকে। আর এই যে উপরের অংশটুকু, এইখানে হচ্ছে আমাদের কোন কোষ বিভাজন ঘটে থাকে? এই উপরের অংশটুকুতে আমাদের মিওসিস কোষ বিভাজন ঘটে থাকে, মিওসিস। আচ্ছা, তাহলে দেখুন এখানে সমেটিক সেল বা দেহকোষ বিভাজন, এই যে আমাদের দেহ, যে আমরা ছোটোবেলায় এই শিশু ছিলাম, সেই শিশু অবস্থায় আমাদের সব অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু ছোটো ছিল। তো এখন দেখুন আমাদের কিন্তু অঙ্গ প্রত্যঙ্গগুলো বড় হয়ে গেছে, কিসের জন্য? এই যে দেহকোষ বিভাজনের ফলে। দেহকোষ, সমেট মানে দেহ, আর সেল মানে হচ্ছে কোষ। এই দেহকোষ কিন্তু মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। মাইটোসিস কোষ বিভাজনের কারণেই অঙ্গ প্রত্যঙ্গগুলো বড় হয়। মাইটোসিস কোষ বিভাজন এখানে ঘটে থাকে, ঠিক আছে? মাইটোসিস কোষ বিভাজন এখানে ঘটে থাকে। আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে জনন কাজ সম্পন্ন করার জন্য মিওসিস কোষ বিভাজন করতেছে। আমাদের দেহে যে শুক্রাণু তৈরি হচ্ছে, সেই শুক্রাণু কিন্তু আমাদের এই যে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া তৈরি হচ্ছে বা বিভক্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে স্ত্রীদের মধ্যে বা মেয়ে মানুষদের মধ্যে যে আপনার ডিম্বাণু তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু মিওসিস প্রক্রিয়ার ফলেই। আচ্ছা, এরপরে যখন এই দুইটা মিলিত হবে, তখন কিন্তু দেখুন একটা জাইগোট সৃষ্টি হবে। জাইগোট মানে কি? দেহ তৈরির প্রথম একটা ধাপ বলতে পারেন আপনারা। তো জাইগোটের পরে কিন্তু ভ্রূণ, তারপরে হচ্ছে মানব শিশুতে পরিণত হচ্ছে। তার আমি এখানে যে বিষয়টা বুঝাইতে যাচ্ছি, সেটা হচ্ছে দেহ কোষ, অর্থাৎ এই যে আমাদের দেহ বা শরীর যে অঙ্গ প্রত্যঙ্গ যে বড় হচ্ছে, এগুলো কোন কোষ বিভাজনের জন্য? মাইটোসিস কোষ বিভাজনের জন্য। আর আমরা যে এই যে এই পৃথিবীতে আসছি বা অবতরণ করছি, অর্থাৎ নারী পুরুষের মিলনের ফলে যে নারী পুরুষের মিলনের আগে যে কোষ বিভাজন ঘটছে, সেটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। নিজ দেহেও কিন্তু আমাদের মিওসিস কোষ বিভাজন ঘটে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরির সময়ও। আচ্ছা, আশা করি আজকে বিষয়গুলো বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো দিন অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।